আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ডক্টর ইউনূস এবং মোদির বিসমটেকের মিটিং। তো বিষয়টা হচ্ছে বিগত 3 এবং 4 এপ্রিল বিসমটেকের মিটিংয়ে আমাদের ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে একটি মিটিং হয়েছে, যেটা যেভাবে মিডিয়ায় আসছে সেটা হচ্ছে যে দুই দেশের টানাপোড়ারের মাঝে ভারত এবং বাংলাদেশের টানাপোড়ার মাঝে একটি মিটিং হয়ে গেল। সেটা নিয়ে পত্রিকায় এবং মিডিয়াতে, প্রিন্ট মিডিয়ায় এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বিভিন্নভাবে আসছে যে হঠাৎ করে মিটিং হলো, আমরা বাজিমাত করলাম, অনেক ধরনের মুখরোচক কথা, কালার দেওয়া কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলা সবই হলুদ সাংবাদিকতা। কেন? কারণ এর আগে আমরা জানি চীন সফরে গিয়েছিলেন আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই চীন সফরের পরই অনুমতি ছিল যে ভারত বাংলাদেশে একটা মিটিং বা দুই দেশের একটা শীর্ষ পর্যায়ের একটা সম্মেলন হবে বা মিটিং হবে, যেটা আশা করছিলেন যারা কূটনীতি নিয়ে কাজ করেন বা কূটনীতিক পর্যায়টা বোঝেন তারা এটা আশা করছিলেন। এটার কারণ ছিল কি, হঠাৎ করে একটা এভাবে মিটিং হতে পারে না। আর বিসমটেকের মিটিংয়ে মোদি এবং ডক্টর ইউনূস দুজন যাবেন এটা আগেই জানা ছিল। আর আমাদের এই দক্ষিণ এশিয়ার, আমরা যেহেতু দক্ষিণ এশিয়ার একটি দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার তথা এশিয়ার গুরুত্বপূর্ণ ভাইটাল দুটি দেশ, একটি চীন বিশ্বে অর্থনীতিতে এখন 2 নম্বর এবং সামরিক শক্তির দিক থেকে 3 নম্বর, এবং ভারত সে একইভাবে অর্থনৈতিক দিক থেকে প্রথম 10 জনের মধ্যে না থাকলেও অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্র এবং সামরিক দিক থেকে তারা 4 কি 5 নম্বরে অবস্থান করছে। সেদিক থেকে গত 5ই আগস্টে পট পরিবর্তনের পরে দুই দেশের যে টানাপোড়ান চলছিল সেখান থেকে একটি আশা করা যাচ্ছিল যে দুই দেশের মধ্যে একটা মিটিং ছিল অবশ্যম্ভাবী, বা দুই দেশের একটি সাক্ষাৎ, শীর্ষ পর্যায়ে একটি সাক্ষাৎ ছিল অবশ্যম্ভাবী। কিন্তু সেটা কার মাধ্যমে শুরু হবে, সেখানে বাংলাদেশ প্রথমে চুজ করে নিল চীনকে, তারপর ভারতকে। এটার কারণ আমি একটু পরে ব্যাখ্যা করব। তো এই মিটিংটা যে হলো প্রায় 40 মিনিটের একটি মিটিং ছিল, অর্থাৎ আমি আবার বলছি যে এই মিটিংটা একটা অনুমেয় ছিল যে এরকম একটা মিটিং হতে পারে। এখন মিটিংয়ের ভাষাটা কি ছিল? যদিও বিভিন্নভাবে কথা আসছে বিভিন্ন মিডিয়াতে, ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে দুদেশের সম্পর্কটা নির্ভর করছে, দুদেশের মানুষের মাঝে এবং দু রাষ্ট্রের মাঝে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে, এবং তিনি অনুরোধ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি যেন বাংলাদেশের মানুষকে এই কথাটি পৌঁছে দেন। এই জায়গাতে আমার মনে হয় উনি যে হি ইজ এ পলিটিশিয়ান, এটা বুঝতে হবে। সে 3 বারের ভারতের প্রধানমন্ত্রী, ভারতের মতো একটি সর্ববৃহৎ বিশ্বের গণতান্ত্রিক দেশের, যদিও তাদের সাথে আমাদের অনেক কিছু এখনো অমীমাংসিত, বিশেষ করে 5ই আগস্টের পরে আরও বেশি অমীমাংসিত, যে গত 15 বা 16 বছর তারা যে আমাদের উপর যে ডোমিনেট করেছে, সেই জায়গা থেকে আমরা বলবো অনেক কিছু অমীমাংসিত। সেখান থেকে এই যে উনি যে ভাষাটা ইউজ করেছেন, এছাড়া আরও অনেক ব্যাপারে কথা বলেছেন, যেমন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার, এবং ওনারা আশা করছেন বাংলাদেশ নির্বাচনের দিকে ফিরবে। এছাড়া তিস্তা, গঙ্গার পানি বন্টন, অনেক বিষয় তাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে, যেটা আমরা জানতে পারি। ঠিক একইভাবে ওনারা যেটা বলেছেন আমাদের পক্ষ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে বলেছেন যে এই যে দু দেশের মধ্যে যে সংখ্যালঘু নির্যাতন বা বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন, এটা প্রিন্ট মিডিয়া বা মিডিয়াদের বানানো, এবং অনলাইন যেসব মিডিয়ারা কাজ করতেছেন তাদের এগুলো বানানো গল্প। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে আহ্বান করেছেন তাদের দেশ থেকে সাংবাদিকদের বাংলাদেশে যেন ভ্রমণের জন্য পাঠানো হয়। আমরা তাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করব, তারা এখানে এসে অবস্থানটা সচক্ষে দেখে যান। এটা একদিকে ভালো, এই যে একটি তথ্য তিনি দিয়েছেন বা আহ্বান করেছেন, এটা ভালো। কিন্তু তারা যে আমাদের দেশে নির্বাচন দেখতে চেয়েছে এবং দু দেশের মানুষের মধ্যে সম্পর্ক দেখতে চায়, এখানে আমি যেটা ব্যক্তিগতভাবে বলতে চাই, ভারত গত 15 বছর কি সেই সম্পর্কটা রেখেছিল? দ্বিতীয়ত আমরা বলতে চাই, তারা যখনই সংখ্যালঘু নির্যাতনের কথা বলেছে, এই মিটিংটা আমি প্রথমেই বলেছি অনুমেয় ছিল যে ভারত বাংলাদেশ মিটিং হবে। কবে হবে, কিভাবে হবে, সেটা যদিও দু দেশের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে। কিভাবে, এখন যদিও আমাদের দেশে হঠাৎ করে মিটিং হচ্ছে, এটা হতে পারে না।
কারণ আমরা জানি এখানে দুটা বিষয়। একটা জিনিস হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে মোদিকে একটি পোর্ট্রেট গিফট দেওয়া হয়েছে। অতএব কখনো যদি এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানকে কোনো গিফট দেন, এটা অবশ্যই দুই দেশের গোয়েন্দা সংস্থা বিষয়টা দেখে, খাতিয়ে দেখে এবং অনেক ইনকোয়ারি এবং অনেক কিছুর মধ্য দিয়ে এই গিফটটাকে যেতে হয়। সেক্ষেত্রে থেকে বলা যাবে অর্থাৎ দুই দেশের মধ্যেই পরিকল্পনায় মিটিংটা ছিল, কিন্তু তারা দুই দেশই এটাকে গোপন রেখেছে। দ্বিতীয়ত আরেকটি তথ্য এখানে আসে যে মিটিংয়ের আগে মোদির আরেকটি মিটিং ছিল, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রায় 27 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। মানে নির্ধারিত সময়ের চেয়ে 27 মিনিট পরে কিন্তু মিটিংটা শুরু হয়। এ থেকেই বোঝা যায় যে মিটিংটা আগে থেকেই সেট আপ করা ছিল, কিন্তু গোপনীয়তার মাধ্যমে। এখানে আরেকটি আলোচনা আমাদের, তারা যেহেতু সংখ্যালঘু নির্যাতনের কথাটা উঠিয়েছে, আমাদের পক্ষ থেকে অবশ্যই ভারতে যে মুসলিম নিধন হচ্ছে এবং সংখ্যালঘু তথা মুসলিম এবং খ্রিস্টান এবং অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপর অত্যাচার হচ্ছে, সেই বিষয়টা কিন্তু আমরা সামনে আনতে পারিনি। এটা হচ্ছে আমার দুঃখের জায়গাটা। তার উপর আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে হ্যাঁ, দুদেশের মধ্যে অবশ্যই সম্পর্ক রাখতে, যেহেতু তারা আমাদের প্রতিবেশী এবং বর্তমান বিশ্বে, এবং আমরা যদিও এখন বলা হয় আমরা আমেরিকার অনেকটা কন্ট্রোলে এখন চলছে, অর্থাৎ 5ই আগস্টের পরে আমরা ভারত থেকে, কিন্তু আমেরিকা কি ভারতকে ফেলে দিবে না? আমেরিকা যেটা চাচ্ছিল, যেটা বাইডেন প্রশাসন শেষে এসে যেটা অনুধাবন করেছে এবং যেই পথে তারা হেঁটেছে, সেটা হচ্ছে অবশ্যই তারা এখানে ভারতের স্বার্থকেই রক্ষা করবে, কিন্তু সেটা আমেরিকার মাধ্যমে। আর তার আগে যেটা হয়ে গিয়েছিল যে ভারত তার নিজের স্বার্থ রক্ষা করতো প্লাস আমেরিকার স্বার্থ, কিন্তু ভারতের মাধ্যমে। শুধু মাধ্যমটা চেঞ্জ হয়েছে, কিন্তু বাস্তবতা কিন্তু একই। সেটা যারা ডিপ্লোমেসি নিয়ে কাজ করেন বা পররাষ্ট্র বিষয় নিয়ে কাজ করেন, বৈদেশিক নীতি নিয়ে কাজ করেন, তারা কিন্তু বিষয়টা অনুধাবন করেন এবং বুঝেন। সেখান থেকে আমরা কি বুঝতে পারি যে অবশ্যই এখন আমেরিকা চাচ্ছে ভারতের স্বার্থ সংরক্ষণ, কিন্তু আমেরিকার মাধ্যমে, অর্থাৎ এখানে কিছু জিনিস আমেরিকা বার্গেনিং করে আদায় করবে, তারও স্বার্থটা এখানে দেখবে। সেই জায়গা থেকে যদি আমি দেখি, অবশ্যই আমি বলবো এখানে আমাদের ইউনূস সাহেবকে ধন্যবাদ দিতে হয়, যেহেতু সে তার আগে চীনের সাথে একটি মিটিং করে আসছেন বা চীনের সাথে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কটা এগিয়ে নিয়ে গেছি। অর্থাৎ প্রথম মিটিংটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবশ্যই বৈদেশিক মিটিংটা ছিল চীনের সাথে, তারপর ভারতের সাথে। এদিক থেকে উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আমরা কি দেখতে পাই লাস্টে, এটা বলবো যে এই মিটিং থেকে আমরা কি আশা করতে পারি, অর্থাৎ দুই দেশের পক্ষ থেকে এখন আশা করা যাচ্ছে সর্বোচ্চ রাজনৈতিক যোগাযোগটা যদি শুরু হয়, তাহলে দুই দেশের যে সকল সমস্যা আছে সেগুলা নিয়ে আলোচনার মাধ্যমে একটা সমাধানের পথ আমরা খুঁজে বের করব। অবশ্যই সেটা যেন হয় সমতার ভিত্তিতে, এবং অবশ্যই বিগত 15 বছর আমরা যেই পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে যেন আমরা আর ফিরে না যাই। অর্থাৎ আমরা আশা করব 96-এর আগে বাংলাদেশ যে পর্যায়ে ছিল, আমি কিন্তু আবার বলি 96, অর্থাৎ স্বাধীনতার পর থেকে 96 পর্যন্ত কিন্তু বাংলাদেশের ভারতের সাথে বা এই দক্ষিণ এশিয়া একটা মানদণ্ড ছিল, যার কারণে এখানে উল্লেখ করতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু তখন ইন্দিরা গান্ধীর থেকে আদায় করে নিয়েছিলেন। এই যে সার্ক, আজকে যে সার্ক গঠন হয়েছে, এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন। উনি কিন্তু ভারত থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক আগায় নিয়ে যাওয়ার বিপরীতে সার্কটা গঠন করেছিলেন, যেন এখানে বাকি 7টা বা 8টা দেশ তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে পারে। যদিও গত 15 বছরে সার্ককে প্রায় মৃতপ্রায় একটা সংগঠন বলা যায়। তারপরে বিসেমটেক হয়েছে, বিসেমটেক যদিও এখনো চলছে, কিন্তু এর কার্যকারিতা কিন্তু অত শক্তিশালী না। তারপর আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা বলবো আন্তর্জাতিক একটা ফোরামে তো অন্তত 8টি দেশের দেখা হচ্ছে, এখানে ভারত বাংলাদেশ যদিও সার্কেরও সদস্য এবং বিসেমটেকের সদস্য একই সাথে। এখন আমরা যেটা লাস্টে বলতে পারি, আসলে সময়ই বলে দিবে যে এই মিটিংয়ের পরে ভারত বাংলাদেশ সম্পর্ক আগামীতে কোন দিকে যাবে। এটা এখন আমরা আসলে অনুমান করতে পারবো না। দুই দেশের সদিচ্ছা এবং সমতার ভিত্তিতে যদি মানদণ্ড নির্ধারণ করা হয়, তাহলে ইনশাল্লাহ হয়তো আমরা মাথা উঁচু করে বিশ্ব মঞ্চে বা এই দক্ষিণ এশিয়ায় মাথা উঁচু করে চলতে পারবো। আর যদি আবার আগের মতো হয়ে যায়, যেটা গত 15 বছর, বিগত 5ই আগস্টের আগে ছিল, তাহলে হবে আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক ঘটনা যে আমরা একটি সুযোগকে হেলায় ছেড়ে দিলাম। আর এখানে আমি একটি কথা বলে শেষ করব। সবচেয়ে দুঃখ যেটা আমার লেগেছে ব্যক্তিগতভাবে, এই মিটিংয়ের আগে, অর্থাৎ ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে মিটিংয়ের আগের দিনই ভারতে কিন্তু একটি মুসলিম বিদ্বেষী আইন পাশ করা হচ্ছে, ওয়াকফ আইন পাশ করা হয়েছে। অর্থাৎ মুসলিম সকল সম্পত্তি, ভারতে অনেক জাতিগোষ্ঠীর বসবাস, অনেক ধর্মীয় গোষ্ঠীর বসবাস, সেখানে একমাত্র মুসলিম সম্পত্তির উপর সরকারের অধিকার আনা হয়েছে।
সেই জায়গাতে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু মিটিংটা সেট করা থাকলেও এখানে তিনি মিটিংটা স্থগিত করে দিতে পারতেন মুসলমানদের সংখ্যা, অথবা তিনি মিটিংয়ে এই ওয়াকফ এস্টেট আইনটাকে তুলতে পারতেন। যদিও আমরা বলি যে আমরা আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই এবং অপর দেশের অভ্যন্তরীণ বিপদে নাক গলাই না। যেহেতু ভারতের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের একটা অতিরঞ্জিত গল্প বলা হয়েছে, সেখান থেকে আমাদের হয় মিটিংটি বাদ করা উচিত ছিল, অথবা এই মিটিংয়ে ভারতে ওয়াকফ এস্টেট নিয়ে তাকে প্রশ্ন করা উচিত ছিল। অতএব আমার মনে হয় আমার মনে হয় ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কোন জায়গাটা থেকে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ।